বর্তমান বিশ্বে বহুল আলোচিত একটি ইন্ডাস্ট্রি হলো কে-পপ ইন্ডাস্ট্রি, এবং এই কে-পপ ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস ওয়ার্ল্ড আমাদের সবাইকে আকৃষ্ট করে। কিন্তু এই গ্ল্যামারাস ওয়ার্ল্ডের পিছনে যে একটা ডার্ক সাইড আছে, সেই জিনিসের ব্যাপারে আমরা কেউ কখনো কথা বলি না। তো আজকে আমরা সেই গ্ল্যামারাস ওয়ার্ল্ডের পিছনে যে ডার্ক সাইড আছে, সেই ডার্ক সাইডের কিছু ব্যাপার সম্পর্কে জানবো। তার মধ্যে সব থেকে বেশি আলোচিত দুইটা ঘটনা হচ্ছে সুলি's ডেথ কেস অ্যান্ড হচ্ছে দ্য বার্নিং সান স্ক্যান্ডেল। সুলি, এর হচ্ছে রিয়েল নেম হচ্ছে চই জিন রি। এ হচ্ছে এসএম এন্টারটেনমেন্ট কোম্পানির এফএক্স গ্রুপের একজন মেম্বার, ফিমেল মেম্বার। সে মূলত একজন কে-পপ আর্টিস্ট, পাশাপাশি সে হচ্ছে একজন অ্যাক্ট্রেস। তার জন্ম হয়েছে বুসান শহরে, সাউথ কোরিয়াতে। তার এই ডেথ কেসটা মেইনলি তার ডেবিউ থেকে শুরু করে তার কেপপ ইন্ডাস্ট্রির জার্নির একটা ঝলক দেখাবে, যেটা আমাদের বলবে যে কেপপ ইন্ডাস্ট্রিতে কত ধরনের এবং কত ধরনের কাহিনী ঘটে। এমনকি আমাদের এটাও জানাবে যে এই কেপপ ইন্ডাস্ট্রির ভিতরে কিছু কিছু ফ্যান, কিছু কিছু টক্সিক ফ্যান এবং কিছু কিছু হেটার্স আছে, যাদের কারণে এই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি এই কেপপ ইন্ডাস্ট্রির যে আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখি বা ডান্সার বা ভিডিওগ্রাফার, যাদেরকে আমরা দেখি না কেপপ ইন্ডাস্ট্রির মধ্যে, যারা অনেক বেশি আলোচিত, তাদের কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা জেনুইনলি অনেক বেশি ভালো মনে করি, তারাও আসলে যে ভালো নয় সেই ব্যাপারটা আজকে জানতে পারবো। সুলি যে প্রথম ডেবিউ করে 2019 সালে, তার এই ডেবিউ করার মাধ্যমে সে ধীরে ধীরে মানে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গিয়েছিল তার ডেবিউর মাধ্যমে, এবং তার মিউজিক অনেক বেশি ফেমাস ছিল। এমনকি এই গ্রুপে সে ওয়ান অফ দ্য ফেমাস ব্যান্ড মেম্বার ছিল, যার মানে মিউজিক ভিডিওর জন্য তাকে অনেক বেশি পছন্দ করতো। কিন্তু কিছু কিছু রিজন ছিল যার কারণে তাকে অনেক বেশি হেইটের সম্মুখীন হতে হয়েছে। এমনকি সে মেন্টালি আনস্টেবল অবস্থায় চলে গেছিল, সে অনেক বেশি ডিপ্রেশনেও চলে গেছিল এই হেইটের কারণে। এমনকি এই হেইটের রিজনগুলো যদি জানা যায়, তাহলে বুঝতে পারবেন যে মানে কেপপ ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ফ্যান আছে যেটাকে পুরোপুরি টক্সিক বলা চলে, যে ফ্যানগুলোর কারণে এত সব কাহিনী ঘটতেছে। এমনকি এই ফ্যানের ব্যাপারে মানে মানে এন্টারটেনমেন্ট গ্রুপগুলো কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। এমনকি তারা মানে এই এন্টারটেনমেন্ট গ্রুপগুলো একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে। তাদের কাছে মেইনলি উদ্দেশ্য হয়ে গেছে যে ফ্যান ফলোয়ার্স বাড়ানো, এমনকি একটা কেপপ আইডলের পারফেক্ট ইমেজ ক্রিয়েট করা, যেটা কখনোই পসিবল না। এই পারফেক্ট ইমেজ ক্রিয়েট করতে যায় সাধারণ মানুষ, মানে সাধারণ যারা আইডল আছে, তারা তাদের জীবনে অনেক সময় এটাকে দেয়। এমনকি অনেক সময় পারফেক্টের চক্করে নিজের ভালো লাগা, খারাপ লাগা সবকিছু তারা ভুলে যায়। তো হচ্ছে স্টেজ নেম সুলি বলে চিনি, তার মেইন নেম হচ্ছে চই জিন রি। সে 2009 সালে ডেবিউ করে। তার 9 সালে ডেবিউ করার মাধ্যমে সে যখন মিউজিক ব্যান্ডে অনেক বেশি সাকসেসফুল হইতে যায়, সেই সময় তার একটা অ্যাফেয়ারের নিউজ, ডেটিংয়ের নিউজ বাইরে অনেক ভাইরাল হয়, এবং কি সে এটা অ্যাকসেপ্ট করে যে সে ডেট করতেছে। সে তার বয়সের থেকে 14 বছরের ছোট একজনকে ডেট করা শুরু করে। এই ডেটের এক পর্যায়ে তার ফ্যানরা যখন জানতে পারে, এবং সে যখন নিজে স্বীকার করে যে সে একজন তার থেকে কম বয়সী ছেলেকে ডেট করতেছে, তখন তারা তাকে অনেক বেশি হেট করতে শুরু করে। এমনকি তাকে অনেক বেশি বুলিংয়ের শিকার হয়। অনেক কমেন্ট সেকশন দেখা যায় তার টুইটারে, এমনকি তার বিভিন্ন পোস্টে নিচে অনেক বাজে বাজে কমেন্ট করা হয়। এমনকি এই কমেন্টের কারণে সে একসময় বলছিল যে সে কেপপ ইন্ডাস্ট্রি ছাড়ে দিবে, এমনকি সে তার অ্যাক্টিং ক্যারিয়ারটাকে ফোকাসে রাখবে। যদিও তার কেপপ ইন্ডাস্ট্রিতে থাকা তার একটা স্বপ্ন ছিল। একজন সাকসেসফুল কেপপ আর্টিস্ট কখনো ইজিলি কেপপ ইন্ডাস্ট্রি ছাড়ে যায় না, কিন্তু সেই জায়গায় সে তার কেপপ ইন্ডাস্ট্রি ছাড়ে দেওয়ার কথা বলছিল জাস্ট এই বুলিংয়ের শিকারের কারণে। এখানে আরেকটা নিউজ, সেটা হচ্ছে যখন সুলি এই স্ক্যান্ডালের মধ্য দিয়ে যাচ্ছিল, তো সেই সময় কোরিয়ার একটা নিউজ হয়, যেটা হাইকোর্ট রায় দেয়। রায়টা ছিল এরকম যে মানে প্রেগনেন্সির ক্ষেত্রে একটা মেয়ের ফুল স্বাধীনতা থাকবে যে সে বাচ্চা রাখবে কি রাখবে না। সেই কেসেসে সে হাইকোর্টকে সাধুবাদ জানায় এই নিউজের পরিপ্রেক্ষিতে। তো কিছু ছিল যারা এই
বিষয়ের বিপক্ষে ছিল তারা আবারও তাকে হিট করা শুরু করে, আবারও তার পাস্টের কাহিনী নিয়ে আসে যে সে তো নিজেই খারাপ, সে হচ্ছে তার থেকে 14 বছরের কম একটা ছেলেকে ডেট করতেছে। সেই বেসিসে অনেক কাহিনী হয়। এক সময় দ্য নিউ ইয়র্ক টাইমের একটা রিপোর্ট আছে কেপপ ইন্ডাস্ট্রির কেপপ আর্টিস্টদের নিয়ে। তাদের একটা রিপোর্ট আছে যে ডেটিং মেক্স কেপপ আর্টিস্ট লেস অ্যালুরিং টু ফ্যান্স। তার মানে তারা এটা বুঝাইতে যাচ্ছে যখনই কেউ ডেট করতে যাচ্ছে তখনই ফ্যানদের কাছে তাদের পপুলারিটি কমে যাচ্ছে। এমনকি এই একটা রিজনের কারণে মানে এন্টারটেনমেন্ট গ্রুপগুলো হচ্ছে আর্টিস্টদের যতদিন পর্যন্ত ওরা কন্ট্রাক্টে থাকে কোম্পানির সাথে ততদিন পর্যন্ত তারা কোনো ডেট করতে পারবে না। যদি ডেটিংয়ের কোনো স্ক্যান্ডেল আসে তাহলে কোম্পানি যদি চায় তাহলে তাদের বিরুদ্ধে ভালো একটা মানে কঠোর পদক্ষেপ নিতে পারবে, সেরকম তারা কন্ট্রাক্ট করে নেয়। এমনকি আমরা অনেক এরকম কেপপ আর্টিস্টের কথা শুনবো যারা প্রথমে ডেবিউ করছিল কিন্তু তারা পরবর্তীতে থাকে না থাকার অন্যতম একটা রিজন হচ্ছে যে তারা হয়তো কোনো ডেটিংয়ের সাথে জড়িত ছিল, তখন কোম্পানি তাদের হয় বলছে যে ডেটিংয়ের সাথে থাকতে হবে, না হয় ইন্ডাস্ট্রির সাথে থাকতে হবে। বা কেউ এমনও আছে যে যাদের কোম্পানি থেকে অলরেডি বের করে দিছে। যেমন আমরা ব্ল্যাকপিঙ্কের একজন মেম্বারের কথা জানি। ব্ল্যাকপিঙ্কের মেনলি প্রথমে 5 জন মেম্বার ডেবিউ করছিল, তার মধ্যে একজন মেম্বার ছিল যিনি মেনলি একজন ডেটিংয়ে ছিল এবং তাকে বলা হয়েছিল যে হয় ডেটিং করতে হবে, না হয় হচ্ছে কেপপ ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। সে তখন তার নিজের ফ্রিডমের খাতিরে কেপপ ইন্ডাস্ট্রি ছাড়ে দেয় এবং সে ডেটিংয়ে যায়। তো এই ক্ষেত্রে যখন সুলি সেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছিল, এমনকি সে অনেক ডিপ্রেশনে চলে গেছিল এই ফ্যানদের কারণে। কিছু টক্সিক ফ্যান বলবো না, কিছু টক্সিক হেটার বলবো, তাদের কিছু রিজনের কারণে সে যখন অনেক বেশি ডিপ্রেশনে ছিল সে সময় এন্টারটেনমেন্ট গ্রুপ, মেইনলি SM এন্টারটেনমেন্ট গ্রুপ কিছু করে নাই, কোনো পদক্ষেপ নেয় নাই। মেইনলি বলা চলে যে কোরিয়ান গভর্নমেন্টের একটা হিউজ অ্যামাউন্ট আসে এই কেপপ ইন্ডাস্ট্রি থেকে, তাদের পারফেক্ট একটা লুক থেকে। এখন পারফেক্ট লুক, পারফেক্ট সব কিছু তাদের। একজন নিউ কামার যারা হচ্ছে কেপপ ইন্ডাস্ট্রিকে নতুনভাবে চিনে তাদের ক্ষেত্রে কেপপ ইন্ডাস্ট্রি মানে 100/100, সেখানে কোনো ফল্ট নাই, সেখানে একেবারেই স্মুথ একটা লাইফ। সেখানে আমরা দেখছি যে কেপপ ইন্ডাস্ট্রিতে যত সব সিঙ্গার, ডান্সার বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদেরই কথা বলি না কেন, সবারই পারফেক্ট স্কিন টোন, পারফেক্ট মেকআপ, পারফেক্ট ড্রেস আপ, পারফেক্ট টকিং সেন্স, ইভেন ওদের যে লাইফস্টাইল আছে সেটাও পারফেক্ট। তাদের দেখে মনে হয় তাদের মধ্যে কোনো কিছু সমস্যা নাই। সেই পারফেক্ট দেখতে দেখতে যখন মানুষ এত বেশি অভ্যস্ত হয়ে যায়, তখন যখন একটা কেপপ স্টার বলে যে আমি জাস্ট আমার নিজের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে এই ছোট একটা কাজ করব, কিন্তু তাদের ফ্যানদের ভালো লাগে না, তখনই এন্টারটেনমেন্ট গ্রুপগুলো সবগুলো মিলে সেই কেপপ স্টারকে প্রেশারাইজ করে যে সে যেন এই কাজটা না করে। এই রিজনের কারণে কেপপ ইন্ডাস্ট্রিতে কেপপ স্টারগুলো নিজেদের লাইফ লিড করতে পারতেছে না। হ্যাঁ, ওদের সব কিছু আমাদের বাইরে থেকে পারফেক্ট লাগতে পারে, কিন্তু মেন্টালি আপনি ভাবেন যে আপনি যত বেশি লাক্সারিয়াস লাইফ লিড করেন না কেন, কিন্তু যদি আপনার এমন হয় যে আপনার স্বাধীনতা নাই, যে আপনি কি খাবেন, কি পরবেন, এমনকি আপনি কি কথা বলবেন, সেটার যখন স্বাধীনতা থাকবে না, তখন কিন্তু লাক্সারিয়াস লাইফের কোনো মানে হয় না। ইভেন কিছু টক্সিক ফ্যান আছে যারা মানে এসব কিছু নিতে পারে না, নেয় না। তারা মনে করে যে ডেটিং করতেছে মানে তাদের হচ্ছে আইডলের পপুলারিটি কমে যাচ্ছে। এই পপুলারিটি কমতেছে মেনলি তাদের হেটের কারণে। একজন অ্যাক্ট্রেস তার একটা নিজস্ব পার্সোনাল লাইফ থাকবে এবং তার একটা ওয়ার্ক লাইফ থাকবে। আমরা মোস্টলি কেপপ ফ্যান্সরা পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ দুইটাকে এক জায়গায় এমনভাবে মিক্স করে ফেলি যে তাদের পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো টপিকই হয় না। যখন হঠাৎ করে তাদের ডেটিংয়ের নিউজ আসে, তখন যারা তাদের প্রচুর পরিমাণে ভক্ত ছিল তারা তাদের নিয়ে এত বেশি মাতোয়ারা হয়ে যায় যে যার সাথে ডেট করতেছে হয় তাকে হ্যারাসমেন্ট করতেছে, না হয় যে ডেট করতেছে তাকে হ্যারাস করতেছে। এই ক্ষেত্রে বোথ সাইডে প্রবলেম হয়। এমনকি এই কেসগুলা যদি আলোচনা শুরু হয় তাহলে এমন অনেক কেস আছে যেগুলাতে অনেক বেশি শিকার হয়েছে হ্যারাসমেন্টের। এক্ষেত্রে এন্টারটেনমেন্ট গ্রুপের কোনো ভূমিকা নাই, গভর্নমেন্টেরও কোনো ভূমিকা নাই। তার কারণ গভর্নমেন্ট
একটা হিউজ অ্যামাউন্ট পায় কে পপ ইন্ডাস্ট্রি থেকে, যে জায়গায় কোম্পানিগুলোর অনেক অবদান আছে। আর কোম্পানির প্রফিটের কারণে কোম্পানি চায় যে তাদের ফ্যান যেমন চায় সেরকমই যেন তাদের আইডলগুলো হয়, এমনকি সেই বেসিসে ওরা ওদের ক্রিয়েটও করে নেয়। তো সুলির কেসটা হচ্ছে সেরকম একটা কেস, যে সুলিকেও তারা এইটুকু করার চেষ্টা করছিল যে সুলি যখন একটা মানে সবারই পরিচিতি লাভ করতেছিল, তখন সুলির কেসের ক্ষেত্রে যখন সে ডেটিংয়ের নিউজ আসলো, এমনকি সে হচ্ছে হাইকোর্টের এই রায়টাকে সাধুবাদ জানালো, তখন তার কিছু ফ্যান ছিল বা তার কিছু হেটার ছিল যারা অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, এমনকি তার এই ব্যাপারগুলোকে অনেক বেশি হেটের পর্যায়ে নিয়ে গেছে। এমন এক সময় আসছে যে সুলি এত সব কিছু সহ্য করতে পারে নাই, 14 অক্টোবর 3:20 সে তার বাসায় মানে সাউথ কোরিয়াতে সাংনাম রেসিডেন্টে সে মৃত্যুবরণ করে। মেইনলি সুলির এই কেসটা আমাদের দেখাচ্ছে যে আমাদের মেইনলি যে কে পপ ইন্ডাস্ট্রির ফ্যানগুলো আছে ওরা কিছুটা দায়ী তার মৃত্যুর জন্য, এন্টারটেনমেন্ট গ্রুপও দায়ী। এমনকি এরকম আমরা অনেক আলোচনা নিয়ে আসতে পারবো যারা এই কেস এরকম অবস্থার সাথে জড়িত, যে তারা মৃত্যুবরণ করছে, তার রিজন হচ্ছে তাদের অনেক হেট পাইছে। এমন অনেকেই অনেক কমেন্ট করে, টুইটারে পোস্ট করে যে তাদের সাথে এমন হয়েছে, তাদের সাথে এরকম হেট পাচ্ছে বলে হচ্ছে তারা অনেক ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমরা তাদের ডিপ্রেশনটাকে খুবই লাইটলি নিয়ে নিই, আমরা মনে করি তাদের লাইফ অনেক পারফেক্ট চলতেছে, ডিপ্রেশন কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের এই পারফেক্ট লাইফের পিছনে যে অন্য একটা কারণ আছে সেইগুলো আমরা লক্ষ্য করি না বলে আমরা দেখছি যে কে পপ ইন্ডাস্ট্রির অনেকেই এমন আছে যারা এই ডিপ্রেশনটাকে না নিতে পারে মৃত্যুবরণ করে, সুইসাইডকে নিজের করে নেয়। যেমন সুলি 25 ইয়ার্সের একজন ব্যক্তি যে ডেডিকেটেড তার প্রফেশন নিয়ে, সে তার পার্সোনাল লাইফ নিয়ে ডেডিকেটেড, তার লাইফে এমন কোনো প্রবলেম নাই, জাস্ট কিছু টক্সিক ফ্যান, জাস্ট কিছু টক্সিক পিপল, এমনকি সে মেন্টাল হেলথটাকে গুরুত্ব না দেওয়া, তাকে বলা চলে যে আমরাই নিজেরাই কে পপ ইন্ডাস্ট্রির ফ্যানরা তাকে হচ্ছে ধীরে ধীরে ঠেলে দিছে তার মৃত্যুর মুখে শুধুমাত্র 25 বছর বয়সে। সো সুলি উর্ফে চোই জিন রি এর ডেথ কেস আমাদের অনেক কিছু শেখায়, যে আমাদের সবারই পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ দুটিকে ব্যালেন্স করে চলতে হবে, আমাদের সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে, কারো যেমন ভুলটা অ্যাকসেপ্ট করতে হবে, কারো ভালোটাও অ্যাকসেপ্ট করতে হবে, সবারই পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে। সুলির ডেথ কেসটা আমাদের এটাই মেইনলি বোঝায় যে সব কিছু যে আমরা পারফেক্টলি দেখি সেটা পারফেক্ট না, কিছু কিছু জিনিস ম্যানেজ করে হ্যান্ডেল করে নিতে হবে এবং কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে, না হলে এমন হয়ে যাবে যে আমাদের জন্য ওদের লাইফ রিস্কে চলে যাচ্ছে, সেটা একদমই হইতে দেওয়া যাবে না। সুলির ডেথ কেসটা অ্যাটলিস্ট এটার একটা অনেক বড় উদাহরণ যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এমনকি সাইবার বুলিং কীভাবে মানুষকে ধীরে ধীরে গ্রাস করতে পারে, এটা অন্যতম একটা উদাহরণ। সে কারণে চেষ্টা করতে হবে যা কিছু আছে সব কিছু অ্যাকসেপ্ট করার। ইন্ডাস্ট্রির 2 নম্বর কেস, যে কেসটা আমাদের বলবে যে যেটা আমরা পারফেক্ট দেখি সেটা আসলে পারফেক্ট নয়, আমরা যে আর্টিস্টদের পারফেক্টলি চিনি তারা কখনোই পারফেক্ট নয়। সেরকম একটা অন্যতম কেস হচ্ছে দ্য বার্নিং সান স্ক্যান্ডেল, যেটা দ্য বার্নিং সান গেট নামে পরিচিত। তো বার্নিং সান স্ক্যান্ডেলের মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে সাংরি, বিগ ব্যাং গ্রুপের মেম্বার। ওয়াইজি এন্টারটেনমেন্ট বিগ ব্যাং গ্রুপ লঞ্চ করছিল, সেই জায়গার অন্যতম একটা মেম্বার হচ্ছে সাংরি, যে অনেক বেশি ফেমাস ছিল, তার অনেক গান আছে যেটা এখনও মানুষ অনেক পছন্দ এবং অনেক আগ্রহের সাথে দেখে। সো সাংরি 2006 সালে শুধুমাত্র 15 বছর বয়সে ডেবিউ করে, কিন্তু তার মেইন ইন্টেনশন ছিল বিজনেস। সে কে পপ ইন্ডাস্ট্রির পাশাপাশি তার বিজনেসের প্রতি ছিল মানে প্রচুর পরিমাণে আগ্রহ। সেই বেসিসে সে একটা ডান্স ক্লাব খুলে, ভোকাল একাডেমি খুলে, তারপর ক্যাফে শপ খুলে, এমনকি সে অনেক বিজনেসের সাথেও জড়িত ছিল, যেটা স্টক মার্কেট থেকে শুরু করে অনেক কিছু। তার মধ্যে তার ডান্স ক্লাব যে আছে, তার ডান্স ক্লাবটা মোটামুটি চলেছিল, তাছাড়া বাকি সব বিজনেসে সে মোটামুটি একটা লস করে। সো সে এক সময় মাঙ্কি মিউজিয়াম নামে একটা রেস্টুরেন্ট খোলে, যেটা মেবি রেস্টুরেন্ট না, সেটা হচ্ছে ক্লাব হিসাবেই চালাইতো, কিন্তু বাইরের মানুষ জানতো যে সেটা রেস্টুরেন্ট।
তাই আমরা মাঙ্কি মিউজিয়ামের ব্যাপারে পরে আসতেছি। আগে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে দ্য বার্নিং সান স্ক্যান্ডেল, সেটাতে আসি। তো সাংরে তার এক ফ্রেন্ডের সাথে করে 23 ফেব্রুয়ারি বার্নিং সান ক্লাব নামে একটা ক্লাব চালু করে। তো এই বার্নিং সান ক্লাব হলো এমন একটা ক্লাব যেই ক্লাবে সাধারণত হাই কোয়ালিটির মানুষ যাবে। হাই কোয়ালিটির মানুষ বলতে কেপপ আর্টিস্ট হইতে পারে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হইতে পারে, মানে যারা লাইফে অনেক বেশি বিজি থাকে, এমনকি যাদের লাইফে অনেক ব্যস্ততা থাকে, তারা অনেক হাই সোসাইটির একজন মানুষ, তারা যাবে এই জায়গায়। এমনকি এই ক্লাবে যায় তারা জাস্ট মজা করবে, জাস্ট রিল্যাক্সে খাওয়া দাওয়া করবে। যেই জায়গায় সাংরে এটা ইনশিওর করছিল যে সেখানে কোনো প্রকারের মিডিয়া থাকবে না, পাশাপাশি সেই জায়গায় কোনো মানুষ থাকবে না, বাইরের মানুষ যারা তাদের চিনবে, তারা সেখানে শুধু একান্ত একটা প্রাইভেট টাইম শেয়ার যাইতে পারে। সেই কারণে এই বার্নিং সান ক্লাবটা অনেক বেশি ফেমাস হয়ে যায়। তো এই বার্নিং সান ক্লাবে কিছু কিছু মানুষ ছিল যারা এই ব্যাপারে জানতো যে এটা একটা ক্লাব। তো তার মধ্যে কিম সং ইউক নামে একজন রেগুলার কাস্টমার ছিল। সে নর্মালি যাইতো আর কি, যে সেখানে যায় কিছুক্ষণ সময় থাকতো। সে কোনো বড় মানে ফেমাস ব্যক্তিত্ব ছিল না, বাট সে জায়গায় যাইতো মাঝে মধ্যে। তো সে যায়, একদিন হঠাৎ করে লক্ষ্য করলো যে কোনো এক সেখানকার কর্মচারীকে, কোনো এক মেয়েকে, মেনলি সে বুঝতে পারেনি সেটা কর্মচারী নাকি অন্য কিছু, মানে সেখানে একটা মেয়েকে, মহিলা স্টাফকে ড্রিঙ্ক করাচ্ছে জোর করে। এমনভাবে ড্রিঙ্ক করাচ্ছে যে মেয়েটা এত পরিমাণে ড্রাঙ্ক হয়ে আছে যে সে জানেও না যে সেখানে সে ড্রিঙ্ক করে আছে। এমনকি তাকে ব্যাড টাচ করছে, ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করছে, সেটা সে বুঝতে পারতেছে না, এত পরিমাণে ড্রিঙ্ক করাচ্ছে, এমনকি এটা জোর করে করাচ্ছে। সেই ব্যাপারটা যখন সেই ক্লাবের ম্যানেজারকে বলে, ম্যানেজার তখন সেই ব্যাপারটা নিয়ে তাকেই উল্টা মারছে। মারার পরে তাকে সেই ক্লাব থেকে বের করে দিছে। যখন সে ক্লাব থেকে বের করে দিছে, তখন সে ক্লাব থেকে বের হয়ে পুলিশ স্টেশন গেছে। পুলিশ স্টেশনে যায় কিম সং ইয়ক, যে পুলিশ স্টেশনে কেস করছে যে দ্য বার্নিং সান ক্লাবে এরকম একটা ঘটনা ঘটছে, যে জায়গায় মেয়েটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কিন্তু সেই জায়গায় হচ্ছে এই যে বার্নিং সান ক্লাবের যে মেম্বার্স ছিল তাদের পাওয়ার এত পরিমাণের ছিল। মেনলি বার্নিং সান ক্লাবের 10 জন ছিল যারা মেনলি এই ক্লাবটাকে চালাইতো, যাদের আন্ডারে এই ক্লাবটা চলতো। তার মধ্যে অন্যতম একটা ছিল সাংরে মেনলি ও একজন কেপপ আর্টিস্ট ছিল, সে কারণে তার হচ্ছে মার্কেটিং অনেক ভালো হবে, সে কারণে তাকে দিয়ে মেনলি সব কিছু মার্কেটিং করাইতো। তো যখন পুলিশ স্টেশনে কেস করলো, তারা তখন আসে, সেই পুলিশ ইয়াগুলো উল্টা কিম সং ইউকে গ্রেফতার করে নেয়। তার কারণ হচ্ছে দ্য বার্নিং সান ক্লাবের যে মেম্বার ছিল তাদের পলিটিক্যাল পাওয়ার ছিল অনেক বেশি। এমনকি তারা এমনও পরবর্তীতে জানা যায় যে তাদের অনেক মানে উচ্চ পদস্থ ব্যক্তির সাথে তাদের লিঙ্ক ছিল, পুলিশের বড় একটা এজেন্সির সাথে লিঙ্ক ছিল। তো এই যখন ব্যাপারগুলো চলতেছিল, তখন এইসব ব্যাপার যখন মানে কিম সং ইউক যখন দেখলো যে সে এটার প্রতিবাদ করতে যায়, সে নিজেই জায়গায় ফাঁসে গেছে, তখন সে কি করলো, একটা ন্যাশনাল পেটিশন দিল। যখন একটা ন্যাশনাল পেটিশন দিল, তখন আবার তাকে এই ন্যাশনাল পেটিশনের বেসিসে সবাই তাকে আবার বুলি করা শুরু করলো যে সাংরে অনেক ফেমাস, তার হচ্ছে মানে রেপুটেশন খারাপ করার জন্য সে মেবি কারো থেকে টাকা নিছে, বা সে মেবি তাদের বেসিসে সাংরেকে অপমানিত করতেছে। কিন্তু এই নিউজটা যখন এমবিসি নিউজ নামে একটা নেটওয়ার্ক চ্যানেলের কাছে গেল, তখন তাদের একটা কর্মচারী এই নিউজটা বের করছে বলতে সে বার্নিং সান ক্লাবে এবং বার্নিং সান ক্লাবের বাইরে যে এই যে কিম সং ইউককে যে মারছিল এবং পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল, এবং সেই মেয়েটার সাথে যে তাকে যে ড্রাঙ্ক করা হয়েছে, এমনকি তাকে ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করছে, সেই ব্যাপারটা যখন বুঝতে পারছে, মানে সিসিটিভিতে আছে, তখন ওই ওয়ার্কারটা এই সিসিটিভি থেকে এই নিউজটা বের করে। এই নিউজটা বের করার পর যখন এই নিউজটা যখন সবাই জানতে পারে, এবং এটাকে অনলাইনে পোস্টও করা হয়, এবং এই অনলাইন পোস্টের বেসিসে যখন সবাই জানতে পারে যে আসলেই সেই ক্লাবে মানে খারাপ কিছু ঘটছে, এমনকি কিম সং ইউক
সত্যি কথা বলতেছে, তখন তার এই ন্যাশনাল পিটিশনে প্রায় 2 লাখ মানুষের সম্মতি জানায়। যখন এই 2 লাখ মানুষ সম্মতি জানায়, তখন এইটা নিয়ে মিডিয়াতে অনেক পরিমাণে আলোচনা হয়। এমনকি এই কেসটা নিয়ে তখন ডিটেলসে আলোচনা করার বেসিসে তখন এটা চলতে থাকে যে আসলে ওই দিন দ্য বার্নিং সান ক্লাবে কী হয়েছিল। সো এই ব্যাপারটা চলতে চলতে, তো যখন এই ব্যাপারটা চলতেছিল, তখন এই প্রথম দিকে যে কেসটা পুলিশকে দিছিল, এই পুলিশকে মেবি অনেক পরিমাণের টাকা দিছিল, যার কারণে কিম সেং ইউকেই গ্রেপ্তার করছিল, সে বার্নিং সান ক্লাবের বিরুদ্ধে কোনো রিপোর্ট না করে। এমনকি পরবর্তীতে যখন এই নিউজগুলো বাইরে আসে, তখন এমনও জানা যায় যে সেখানে মানে অনেক মেয়ে স্টাফদের জাস্ট কাজে নেওয়া হইতো যে তাদের একটা প্রোডাক্ট হিসেবে ইউজ করবে, যাদের তারা ভ্যালুয়েবল কাস্টমারকে বিক্রি করবে, তাদের পরিবর্তে একটা টাকা দেবে। বলা চলে যে মেয়েদের সেখানে প্রোডাক্টের মতো বিক্রি করা হয় এবং প্রোডাক্টের মতো ইউজ করা হয়। এখন প্রোডাক্টের মতো ইউজ এবং বিক্রি সেটা কি ব্যাপারে ইন্ডিকেট করে সেটা ভালো করে বোঝা যায়। এমনকি সেই জায়গার পুলিশ যেন সেই ক্লাবে কোনো প্রবলেম না ক্রিয়েট করতে পারে, সেইখানে সেই পুলিশের একটা ব্যক্তিকে সে প্রচুর পরিমাণে টাকা দিত এই বার্নিং সান ক্লাব। এমনকি এখানে একটা নিউজ আছে যে এসবের তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, যে সাংরির ক্লাবে এরকম হচ্ছে একটা স্ক্যান্ডেল হয়েছে, এসব কিছুই ঠিক আছে। এক সময় আসে যখন সাংরিকে বলা হইল যে তোমার ক্লাবে এইরকম সমস্যা হচ্ছে, তখন সে বাইরের দেশে জার্নি করতেছিল, সে একটা ট্যুরে ছিল। সে ট্যুর থেকে ব্যাক করে পুলিশকে বলে যে হ্যাঁ আমার ক্লাবে থাকতে পারে এরকম সমস্যা, কিন্তু আমি সেটার সাথে কোনো মতোই জড়িত না। এরকম করে সেইবারের মতো একেবারে ফ্রি হয়ে যায়। ফ্রি হওয়ার পরই হঠাৎ করে তাদের একটা চ্যাট ভাইরাল হয় বলতে এডি কিম এবং ইয়ং লেহিউন এবং চই জেং হুন এবং সাংরি এদের সাথে একটা চ্যাট ভাইরাল হওয়ার নিউজটা মেবি এরকম ছিল যে দ্য বার্নিং সান স্ক্যান্ডেল হওয়ার আগে চই জাং হুন তার ফোন রিপেয়ারের জন্য দেয়, ফোনের কিছু সমস্যার জন্য ফোন রিপেয়ারে দেয়। তো সেই ফোন রিপেয়ারে করতে চায়, যে ব্যক্তি রিপেয়ার করছিল সে অনেক হচ্ছে স্পাই ক্যামের ফুটেজ পায়। স্পাই ক্যামের ফুটেজ মেনলি সেই সব মেয়েদের বাসায়, এমনকি এমন প্রাইভেট জায়গায় লাগাইছিল যার কারণে সেই মেয়েদের তারা সার্বক্ষণিক লক্ষ্য রাখতো, এবং সেই মেয়েদের অনেক খারাপ ভিডিও ছিল, অনেক কিছুই ছিল, যেটা প্রথমে সেই টেকনিশিয়ানটা কোথাও বলার সুযোগ পায় নাই, কারণ সে ভাবছিল যে এরা সব ফেমাস ব্যক্তিত্ব, যদি এগুলা সম্পর্কে সে কিছু বলে তাহলে তার কোনো প্রবলেম হতে পারে। যখন দ্য বার্নিং সান স্ক্যান্ডেল বের হয়, তখন সেই ব্যক্তি অনলাইনে এই চ্যাট লিস্ট এবং এই স্পাই ক্যামের ফুটেজ ছাড়ে দেয়, এবং সে হচ্ছে পুলিশকে জানায় যে এইরকম সমস্যা হয়েছে। যখন এই ব্যাপারগুলো জানাজানি হয়, তখন পুলিশ একটা স্টেপ নেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ আমরা এখন স্টেপ নেব। তখন গভর্নমেন্টও বলে যে হ্যাঁ এই ব্যাপারটা অনেক দূরে চলে যাচ্ছে, তারা তখন স্টেপ নিতে শুরু করে। কিন্তু এই স্টেপ নেওয়ার একটা পর্যায়ে দেখা যায় যে পুলিশ এমনকি অনেক বড় বড় পলিটিশিয়ান, এমনকি অনেক বড় বড় পোস্টের ব্যক্তি যে তাদের সাথে ইনভলভ আছে, তার সাংরে এবং তার গ্রুপের কি পরিমাণে পলিটিক্যাল পাওয়ার ছিল তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে তাদের যখন একটা চ্যাট গ্রুপের চ্যাট ভাইরাল হয়, এবং সেখানে সাংরে নিজেই ডিল করে যে এই মেয়ের জন্য আমি এত টাকা পেমেন্ট করলে আপনাকে এই মেয়ে এতদিনের জন্য দেওয়া হবে, এই টাইপের একটা চ্যাট ভাইরাল হয়। এবং এই ভাইরাল হওয়া চ্যাটের বেসিসে যখন তাদের পুলিশ গ্রেপ্তার করার পরেও সাংরে বারবার বলে যে আপনাদের কিছু হবে না, যা হ্যান্ডেল করার সব আমি হ্যান্ডেল করে নেব, জাস্ট আপনারা কোনো চিন্তা করেন না, আমাদের বিজনেস যেমন আছে সেরকমই চলতে থাকবে। তো যখন বার্নিং সান স্ক্যান্ডেল বের হয়, তখন এক পর্যায়ে সবাই দাবি জানায় যে দ্য মাঙ্কি মিউজিয়াম, যেটা রেস্টুরেন্ট হিসেবে পরিচিত, সেটাকেও যেন কেসের আওতায় আনা হয় এবং সেটা নিয়েও যেন আলোচনা করা হয় যে আসলে সেই জায়গায় কী হয়। সেই জায়গায় এক পর্যায়ে জানা যায় যে সেখানেও রেস্টুরেন্ট না, সেটাও একটা ক্লাব, এবং সেই ক্লাবেও এরকম অবৈধ অনেক কাজ হয়। কিন্তু তাদের পলিটিক্যাল এবং তাদের
পাওয়ার এত পরিমাণে ছিল যে তাদের কারোরই কোনো কিছুই হয় না, শুধুমাত্র সাংরিকে গ্রেপ্তার করা হয়, তাও শুধুমাত্র সে বার্নিং সান স্ক্যান্ডেলের বেসিসে শুধু 3 বছরের জেল হয়। এবং ওর যে ফ্রেন্ড ছিল যার সাথে সে প্রথমে বিজনেস শুরু করছিল তাকে শুধুমাত্র 2 বছরের জেল করা হয়। সো আমরা এখানে যদি মানে যাবতীয় ঘটনাগুলো পর্যালোচনা করি তাহলে দেখতেছি যে এটা একটা স্মুথ ঘটনা, যে প্রথমে জাস্ট একটা ছোট ব্যাপার থেকে অনেক বড় একটা ট্রাফিকিংয়ের ব্যাপার আসছে। এটাকে বলা যায় যে মাফিয়া গ্যাংয়ের মতো চালাইতো, যে একটা মেয়ের সাথে এরকম মেয়েদের লিটারালি তারা মেয়েদের বিক্রি করতো এবং তারা কিনতো। এমনকি যে তাদের যে চ্যাট ভাইরাল হয়েছিল সেই চ্যাট ভাইরালের এক পর্যায়ে তাদের কিছু কনভারসেশনে এমন বোঝা যায় যে তারা মেয়েদের কিছু মনে করে না। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ডলি, যে এত কিছু হওয়ার পরেও বলা চলে একটা বড় মাফিয়া গ্যাং চালাচ্ছে। এই মাফিয়া গ্যাং এত বড় একটা স্ক্যান্ডেল, যে জায়গায় নর্মালি মানুষের অনেক জেল হয়, অনেক জরিমানা হয়, সেই জায়গায় জাস্ট 3 বছর আর 2 বছরের জেল কীভাবে কম্পেনসেট করলো তারা? তার মানে তাদের যে পাওয়ারটা ছিল, তারা যে পাওয়ারের কথা বলতেছিল সবাইকে, তার মানে সেই পাওয়ারটা রিয়েলি ছিল তাদের, এবং সেই পাওয়ারটার বেসিসেই তারা আজকে এখনো পর্যন্ত টিকে আছে। বলা চলে যে তাদের কিছুই হয়নি, জাস্ট যারা ভিকটিম ছিল তাদেরই অনেক কিছু হয়ে গেছে। এমন অনেকেই আছে যারা আমরা মনে করি যে কে পপ ইন্ডাস্ট্রি জাস্ট পারফেক্ট, তার মধ্যে কোনো ফল্ট নাই, তার মধ্যে কিচ্ছু নাই। আমাদের মনে রাখতে হবে যে যা দেখি তা সর্বদা সত্য হয় না, সেখানে আমাদের সব কিছু বিচার বিবেচনা করতে হবে। এমনকি সেই সাংরিয়ের কেসে অনেকে আছে যারা বলে যে এমন ছিল যে অনেকের কিছু এমন ফ্যান ছিল তারা লিটারেলি বলতেছিল যে হাউ ক্যান আ কোর্ট জাজ আ হ্যান্ডসাম পারসন। তারা এটা বেসিসে বলতেছে যে একটা হ্যান্ডসাম মানুষ মেবি কখনো ভুল করতে পারে না। তারা এমন বলতেছে যেটা লিটারেলি তাদের মানে মেন্টালিটির নিম্ন স্তর যদি বলা চলে সেটাতে চলে গেছে। সেই কারণে কে পপ ইন্ডাস্ট্রি কোনো কিছুর ফ্যান হওয়া খারাপ না, কিন্তু কোনো কিছু নিয়ে অতিরিক্ত বেশি করাও আবার ভালো না। এমনকি তাদের এই স্ক্যান্ডেল এমনকি তাদের এই অতিরিক্ত ভালোবাসার কারণে অনেক কেস আছে যেখানে বলে যে সে অনেক সুন্দর, তার এভাবে জেলে থাকতে পারে না সে। তার মানে কি সুন্দর মানুষগুলো যে কোনো ক্রাইম করলে ছাড়া পাওয়া যাবে? এমনটা তো না। সেই কারণে আমাদের বিবেচনা করতে হবে, সৌন্দর্য না, বিচার বিবেচনা করতে হবে বিবেক দিয়ে, শুধু আবেগ দিয়ে করলে হবে না। সেই কারণে আমাদের যেমন ভালোটা অ্যাকসেপ্ট করতে হবে, খারাপটা রিজেক্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সাংরিয়ার অনেক মিউজিক ছিল, বিগ ব্যাং গ্রুপের অনেক মিউজিক ছিল যেটা অনেক ভালো ছিল, অনেকের পছন্দ এখনও পর্যন্ত। সেটাকে পছন্দ করা কোনো মতেই খারাপ না, সেটা ভালো। কিন্তু সেই অন্ধভক্তির কারণে যেন এমন না হয় যে তার মানে শত ভুল আমরা মাফ করে দেব, এবং কি তাকে এই শত ভুল মাফ করে দেওয়ার মাধ্যমে আমরা তাকে আরও খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করবো, এবং যারা ভিকটিম ছিল তাদের জন্য অন্যায় হয়ে যাবে যদি আমরা এমনটা করতে থাকি। সেই কারণে যে কোনো কিছু আগে দেখতে হবে। বাইরের যে গ্ল্যামারাস ওয়ার্ল্ডকে দেখি, সেই গ্ল্যামারাস ওয়ার্ল্ডটা আসলেই কতটা গ্ল্যামারাস, কতটা ডার্ক সেটা বুঝতে হবে, এবং সেই বেসিসে কিছু একটা করতে হবে। এমনটা না যে আমি গ্ল্যামারাস ওয়ার্ল্ড বাইরে থেকে দেখছি সেটাই চলবে। এমনকি আমরা মেবি যারা হচ্ছে কে পপ ফ্যান তারা অনেকেই জানে যে যারা কে পপ আর্টিস্ট আছে তাদের হিউজ পরিমাণে প্র্যাকটিস করার লাগে। এমনকি তাদের অনেক কাহিনী আছে যেটা আমাদের শোনার পর আমাদের লোমহর্ষ অবস্থা হয়ে যায়, যে এন্টারটেনমেন্ট গ্রুপগুলো তাদের জাস্ট কোম্পানির ভালোর জন্য কিভাবে একজন আর্টিস্টকে ইউজ করে, কিভাবে একজন আর্টিস্টদের বিভিন্ন কাজের সাথে যুক্ত করে। সেই কারণে আমাদের কোনো কিছু ভালোবাসা এমন পর্যায়ে না চলে যায় যে কোম্পানিগুলো আমাদের ফেভারিট কে পপ আইডলদের উপর আরও বেশি প্রেশার দেয় যেন তারা আরও বেশি পারফেক্ট হয় এবং তাদের পার্সোনালিটি নিজেরা দেখাইতে না পারে। সেই কারণে আমাদের যা কিছু করতে হবে ভাবে চিন্তা করতে